সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর আয়োজন অভিবাসন আদালতে। যাদের শ্রম ঘাম আর স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ছে দিন দিন, এই অনুষ্ঠান সেসব অভিবাসী এবং অভিবাসন প্রত্যাশীদের নানা সুখ দুঃখের গল্প তুলে ধরার আয়োজন। সেই সাথে তাদের সমস্যা এবং সমাধানের পথ খুঁজব আমরা। আপনাদের সাথে আছি আমি মুকসিমুল আহসান। আজকের আয়োজনে স্টুডিওতে আমাদের এক পাশে রয়েছেন ভুক্তভোগীরা আর এক পাশে রয়েছেন বিশেষজ্ঞ প্যানেল। আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হব। আমরা একটু অতিথিদের সঙ্গে পরিচিত হব যারা আজকে আমাদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন। আমার ঠিক একেবারে বামে রয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং তারপর রয়েছেন বায়রার সাবেক মহাপরিচালক মোহাম্মদ আলী হায়দার চৌধুরী এবং মহাসচিব আলী হায়দার চৌধুরী, এবং আমাদের সঙ্গে তিনজন ভুক্তভোগী এবং তাদের স্বজন রয়েছে। আমরা তাদের সঙ্গে একটু পরিচিত হব। একেবারে ডানে রয়েছেন মাহদি হাসান, তারপরে রয়েছেন মোহাম্মদ আলতাফ হুসাইন এবং সবশেষ রয়েছেন ফাতেমা বেগম, যিনি আজিজুলের মা। তো আমরা প্রথমে একটু অনুষ্ঠান সম্পর্কে বলবো যে বামরু আয়োজিত এই অনুষ্ঠানের সহযোগিতা করছে SIMS ফেজ 2, হেলভেটাস বাংলাদেশ এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন। আর অভিবাসন নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আমরা আসলে অভিবাসন প্রত্যাশী যারা প্রতারণার শিকার হয়েছে, তাদের বিশেষ করে উন্নত ভাগ্যের আশায় ইউরোপে পাড়ি জমিয়েছে, দুর্গম বিভিন্ন জায়গার পথ বেছে নিয়েছে, এইসব প্রতারণা এবং পাচারের ক্ষতিপূরণে রিক্রুটিং এজেন্সি এবং সরকারের ভূমিকা, সেই সাথে প্রচলিত আইনে কতটা তাদের সুরক্ষা দেওয়া যায় সে নিয়ে আলোচনা করব। আমরা একটু প্রথমেই মাহদি হাসান, আপনার কাছে জানতে চাই যে আপনার সমস্যাটি কি, আপনি কোথায় যেতে চেয়েছিলেন? যতটুকু জানি ইউরোপেই, বিশেষ করে ইতালিতে যাওয়ার জন্য। আপনার গল্পটা কি ছিল একটু সংক্ষেপে? ফার্স্টে বাংলাদেশের এম্বাসি ধরছি। বাংলাদেশের এম্বাসির মাধ্যমে সৌদি উমরা বিষয় সৌদি আরব নেওয়া হয়েছে, ইন্ডিয়া থেকে সৌদি আরবে নেওয়া হয়েছে। প্রায় সৌদি আরব 6 দিন থাকার পরে সৌদি আরবে থেকে মিশর নেওয়া হয়েছে, মিশরের থেকে লিবিয়া নেওয়া হয়েছে। লিবিয়া প্রায় 3 মাস থাকার কাজ করছি, 3 মাস থাকছি, কাজ করছি। তারপরে দালালের সাথে কথা হয়েছে যে 16 লাখ টাকার কন্ট্রাক্টে আমাকে ইটালি পৌঁছায় দিবে সুস্থভাবে, এবং পরবর্তী যে কোনো ঝামেলা উনি বুঝা নেবে। বলার পরে আমি ভেঙ্গাজি কাজ করছি, ভেঙ্গা কাজের থেকে তিরুপুলি দালালের বাসাত গেছি। অনেক কষ্ট করে গাড়ি ডিকির ভিতরে কইরা অনেক কষ্ট করে দালালের বাসাত গেছি। দালালের বাসাত 1 মাস 10 দিন থাকার পরে দালালে বলছে যে ভালো গিম, তাই আমার থেকে আরও 1 লাখ টাকা নিছে যে ভালো গিম তোমার দ্রুত দিয়ে দিমু, তুমি 1 লাখ টাকা আরও বেশি দাও। 1 লাখ টাকা দেওয়ার পরে উনি আমারে ঘিম ঘরে ঢোকাইছে। ঘিম ঘরে ঢোকানোর পরে 3 মাস আমার এই ঘিম ঘরে লাগছে, খাবারের কষ্ট দিচ্ছে, শারীরিকভাবে নির্যাতন করছে, অনেক মারধর করছে, অনেক লোকের ভিতরে অনেক কষ্ট করে থাকছি। 3 মাস থাকার পরেও এই দালালে আমার ঘিম দিতে পারে নাই, খাবারের কষ্ট দিচ্ছে, ঘিম দিতেও পারে নাই। তারপরে বাসাত কথা বলছি, দালালে বলছে যে যে আমারে ঘিম দিতে পারতো না। তারপরে অন্য দালালের কাছে বিক্রি করে দিছি। অন্য দালালের সাথে আবার বাবা মা কথা বলছে, সেই দালালে বলছে ওনারে 16 লাখ টাকা দেওয়ার জন্য। ওই দালালে 16 লাখ টাকা দিছি, ওই দালালে আবার আরেক রুমে লাগছে। রুমে রাখার পর 4 মাস লাগছে। সেই জায়গাতে অনেক কষ্ট হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করছে, খাবারেরও কষ্ট হয়েছে। সেই জায়গা থাকার পরে আমার শারীরিকভাবে অনেক অসুস্থ হয়েছি, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। তারপরে দালালে বলছি যে, তারপরে আসলেন কিভাবে, কবে আসলেন বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে। দালালের বাসাত নেবার জন্য, আমি সুস্থ হওয়ার জন্য দালালের বাসায় 10 দিন থাকার পরে পুলিশ দিয়ে আমার ধরাই দিছে। ধরা দেওয়ার পরে জেলও নিছে। ওই জায়গাতে আমার মুক্তিপণ্য 10 লাখ টাকা চাইছে। 10 লাখ টাকা না দেওয়ায় অনেক মারধর করছে, কাপড় চাপড় সব লাইকা দিছে, মোবাইল লাইকা দিছে। পরে আপনি এমবাসির মাধ্যমে বাংলাদেশে এসেছেন। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি যে আমার যে ক্ষতিপূরণ হয়েছে এগুলো যাতে আমি উদ্ধার করতে পারি, আর যাতে আমার মতো অন্য আর কোনো ছেলেরা যাতে এই প্রতারণার না শিকার হয়। ওকে, আমি একটু প্রথমেই আলী হায়দার চৌধুরী, আপনার কাছে যে বিষয়টি একটু জানতে চাই, যে গল্পটা শুনলেন, এরকম গল্প আমরা প্রায় শুনি। তো ইউরোপে যাওয়ার জন্য মানুষ যে ঝুঁকির সম্মুখীন হচ্ছে, পাচারের শিকার হচ্ছে, এটা ঠেকানোর জন্য যেহেতু রিক্রুটিং এজেন্সির সংগঠন বাইরা কি ভূমিকা রাখতে পারে? আপনি ওর কোনো তথ্যতে আপনি রিক্রুটিং এজেন্সির কোনো নাম পেয়েছেন? না, দালালের কথা। দালাল তো দালাল মানে তো রিক্রুটিং এজেন্সি নয়। আমি তো মানে অবাক হয়ে শুনছিলাম তার এই বক্তব্য। আপনি দেখেন, গভর্নমেন্ট এই বিষয়টা, ইটালি, মেডিটেরিয়ান সি, এগুলো কিন্তু আমাদের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সরকার
আমরা অনেকভাবে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, এইভাবে জীবন যাতে আপনার সাগরে না দেয়। এটা জেনেও কিন্তু এই এই কঠিন পথ, এই কণ্টকাকীর্ণ পথ জেনেও কিন্তু সে টাকাটা দিয়েছে দালালকে। এবং কিভাবে দিয়েছে দেখেন, আপনার রুট 2-3 দফা কি কি কিভাবে, রুটটা কি? সে কোনো জেনুইন ভিসা নিয়ে সৌদি আরব যায় নাই, না, সে ওমরা ভিসা নিছে, ইন্ডিয়াতে গেছে। তো ওমরা ভিসা নিতে গেলে তুমি যে ঢাকা থেকে ওমরা ভিসা নিয়ে সৌদি আরব যেতে পারো। ওমরা ভিসা তো কাজের ভিসা নয়। ওমরা ভিসা গেছে, সৌদি আরব গেছে, ইন্ডিয়া গেছে, সেখান থেকে সৌদি আরব গেছে, সেখান থেকে ইটালি গেছে, এবং ইটালি থেকে বেনগাজি গেছে, এবং কয়েক দফা টাকা দিছে। প্রথম কত টাকা দিছে, তারপর 13 লাখ টাকা বা 16 লাখ টাকা দিছে। এই যে টাকা এবং এই প্রতারণাগুলো প্রতিনিয়ত হচ্ছে, এবং এরা জেনেই কিন্তু এই টাকাগুলো দিচ্ছে। আপনি আপনার এলাকা কোন এলাকা? আপনি দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নরসিংদী, নরসিংদী। মানে ভৈরব থাকি হ্যাঁ, নরসিংদী। এগুলো সাধারণত পার্টিকুলার এরিয়ার লোকগুলোকে এইভাবে, মানে একটা সাকসেস হয়তো ওখানে কেউ এইভাবে গিয়েছে, আর এরকম 100টা মানে তাদেরকে আকর্ষণ করে। এই বৈধ পথে এই এই ইটালিতে যাওয়ার জন্য তার এই জীবনের ঝুঁকি নিয়ে তাকে ভারতে যায়, সৌদি আরব যায়, ত্রিপলি যায়, এটা তো টোটালি আমাদের ইমিগ্রেশন অ্যাক্টে টোটালি অপরাধ। এবং এই কাজে সে জেনে শুনে যাওয়াতে তো সে ভিকটিমটা হয়েছে। এখন আপনি বলেন সে টাকাটা কাকে দিছে? তার জানাশোনা কোনো ব্যক্তিকে দিছে, সে সেটাই হবে। জানাশোনা ব্যক্তিকে দিছে, তাকে বিশ্বাস করছে। এখন এই টাকাটা তাকে উদ্ধার করতে হলে আইনের আশ্রয় নিতে হবে, সেখানে স্থানীয় লোকজনকে জানাতে হবে, স্থানীয়ভাবে বিচার আচার করতে হবে, এবং ওখানকার স্থানীয় কোর্টে কেস যদি তার জানাশোনা থাকে, তার কোনো প্রপার ডকুমেন্ট থাকে, ডেফিনেটলি সরকার এটা দেখবে। কারণ এখানে আমি তার বক্তব্যে তার আগাগোড়া যে কেস হিস্ট্রিটা দেখলাম, এটা টোটালি আমরা এটাকে ইগনোর করি। আমরা এটাকে বলি যে না, এভাবে যে মানে আমাদের দেশ থেকে কোনো লোক এইভাবে প্রতারিত হওয়ার দরকার নাই। সে জেনে শুনে, ট্রাফিকিংটা কখন হয়, বোথ এন্ডে তারা এগ্রি হয়। এই আমাদের স্যান্ডিং এন্ডে সে জানছে তার এই রাস্তাটা খুবই কষ্টকর, সে জেনে কিন্তু টাকাটা দিচ্ছে, সে জেনে কিন্তু যাচ্ছে। এখন আমরা তাহলে মানে তাকে কিভাবে আরো সতর্ক আমরা টোটাল মেসেজ এইভাবে দিতে চাই, জি। প্লিজ যারা আপনারা ইটালিতে যাওয়ার স্বপ্ন দেখছেন, সরকারের বৈধ পথে, সরকারের নিয়মকানুন মেনে আপনারা ইটালিতে যান। এভাবে ত্রিপলি দিয়ে, এভাবে বিভিন্ন দেশ ঘুরে, কেউ আপনার উগান্ডা হয়ে, কেউ আফ্রিকা হয়ে, কেউ শ্রীলঙ্কা হয়ে, তারপরে কেউ দুবাই হয়ে ত্রিপলিতে পৌঁছে সেখান থেকে সাগর পাড়ি দেওয়ার কোনো যৌক্তিকতা এটা আইনে বলে না, কোনো বিবেকবান মানুষে বলে না। আমরাও আপনাদেরকে নিষেধ করব, প্লিজ এই স্বপ্নটুকু আপনারা ভঙ্গ করেন, এই স্বপ্নটুকু স্টপ করেন। অনেক প্রাণ এই মেডিটেরিয়ান সিতে চলে গেছে, অনেক মানুষের জীবন জীবিকার জন্য এই সাগরে তারা হারাইছে। ছোট্ট একটু এই যে একটা বাচ্চা ছেলে, এর ভবিষ্যৎ কোথায় পড়ে আছে? অনেক স্বপ্ন নিয়ে কিন্তু সে গেছে, প্রতারিত হয়ে তার স্বপ্নটা কীভাবে ভঙ্গ হয়েছে, এই দায়টা কে নেবে? রাষ্ট্র এটাকে, এই দালালকে ধরতে গেলে কত পরিশ্রম করতে হবে আমি জানি না, সে এই দালালকে আদর্শে ধরতে পারবে কিনা। আচ্ছা, ডক্টর নুরুল ইসলাম, আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই যে আসলে আমাদের তো এরকম সংকট তো শুনছি, যেটা আলী হায়দার যেটা বলছিলেন সেটিও সত্য, যে এটা হয়তো দালাল এভাবে কতজন শনাক্ত করা যায়। আসলে তাদেরকে সতর্ক করা, সচেতন করার জন্য সরকারের যে উদ্যোগ আছে সেটি কি যথেষ্ট? ওটা কি করণীয়? ধন্যবাদ আপনাকে। আসলে যে কেসটা আমরা দেখলাম, যে ইউরোপে যাওয়ার জন্য যে প্রসেসটা, এটা তারা জানে না। এটা সরকার বা বাইরা, যেটা আপনি আগে বললেন, বা সিভিল সোসাইটি, তাদের প্রচারণাটা বাড়ানো দরকার, ব্যাপকভাবে জানানো দরকার। একটা বাচ্চা ছেলে, সে হয়তো একজন কখনো গেছে, সেই সাফল্য দেখে সে ওখানে মানে উৎসাহিত হয়েছে যে আমারও যাওয়া দরকার। কারণ ওনার কেসটা কিন্তু পিওরলি একটা ট্রাফিকিং কেস। ট্রাফিকিং কেসটাকে যদি আমরা মানে অ্যাড্রেস করতে চাই, সেখানে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে। যে প্রথমত যে ব্যাপক হারে অ্যাওয়ারনেস বাড়াইতে হবে। দ্বিতীয়ত আমি একটা জিনিস বলি, যে আমরা রিসেন্টলি আমাদের যে আইনটা আছে 2013 সালের, সেটাকে অ্যামেন্ড করা হয়েছে। সেখানে সাব এজেন্টদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাব এজেন্ট অন্তর্ভুক্ত করার অর্থ হলো এটাই, যে প্র্যাকটিক্যালি সাব এজেন্টের মাধ্যমেই বেশি মানুষ যায়, দালালের মাধ্যমে বেশি মানুষ যায়, তাদেরকে রেজিস্টার করার জন্য একটা মানে প্রসেস হাতে নেওয়া হয়েছে, যাতে সে তাকে ধরতে পারে বা বুঝতে পারে। কিন্তু বাস্তবে ওটা কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় নাই এখনও। কোনো এজেন্সি, এটা এজেন্সির মাধ্যমেই সাব এজেন্সি নিয়োগ করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো এজেন্সি সাব এজেন্সি নিয়োগ করে নাই। তার মানে
সে এমন একজনের কাছে দিয়েছে যাকে সাব এজেন্টও বলা যাবে না, দালালও বলা যাবে না, মানে অপরিচিত একজন, যাকে আইনের আওতায় আনলে আমরা শুধু 420 বা 428-এর আওতায় নিয়ে আসতে পারি। বা আমরা যদি এখন অভিবাসী আদালতের বা অভিবাসী আইনের আওতায় নিয়ে আসি, তাহলে 19 ধারা বা 31 ধারায় তাদের মামলা করতে পারে। তাহলে হয়তো মানে যদি সে সাব এজেন্টও না হয়, তাও কিছুটা প্রতিকার পাওয়া যাবে। কিন্তু আমি যেটা টাকা বলবো, পাওয়ার কোনো সম্ভাবনা নাই। টাকা পাওয়ার সম্ভাবনা আছে, কারণ সে যদি কোনো প্রমাণ দেখাতে পারে যে হ্যাঁ আমি 31 লাখ টাকা উনি দিয়েছেন মানে বিভিন্ন স্টেপে, বিভিন্নভাবে। সেটার যদি প্রমাণ থাকে তাহলে কিন্তু টাকা পাওয়ার মানে ব্যবস্থা আছে, যদি অভিবাসী আইনের 31 বা 19 ধারায় সে অ্যাপ্লাই করতে পারে। যদি সে সিআরপিসির ইয়েতে করে, আমাদের যেটা দেওয়ানি মামলা করতে হয় আর কি, ওটাতে হলে সে পারবে না। 428-এ মাত্র 5,000 টাকা বা 10,000 টাকা পাবে, কিন্তু এটাতে সে পাবেন, কিন্তু প্রমাণ থাকতে হবে। এটা হলো সবচেয়ে বড় জিনিস। ওকে, আর টাকাগুলো কিন্তু তার পরিচিত জনকে দিয়েছে, তাই না? হ্যাঁ, পরিচিত জনকেই দিয়েছে। এখানে আমরা একটা একটু গ্রামীণ ব্যবস্থাপনাও কিন্তু এখানে একটা জড়িত থাকতে পারে। ওকে, আমরা তার টাকাগুলো আদায় একটু আগাবো, আমাদের সময় খুবই কম। ফাতেমা বেগম, আপনার ছেলে সম্ভবত আজিজুল, তিনি সৌদি আরবে সম্ভবত গিয়েছেন, এখন কেমন আছে, আপনি আসলে কি চান? 15 দিন আগে 30,000 টাকা দিছি, কাফেলা হইব এক লোকের সাথে, টাকা নিয়ে উদা হয়ে গেছে। আর 50 টাকা 100 টাকা ভাড়াই পরে খায়, কোনো কাজ কাম নাই, হুগায় আনছিল গেছে, কোনো দেহার মতন নাই। আপনার ছেলে গিয়েছিল কিভাবে? কোনো এজেন্সির মাধ্যমে গিয়েছিল? এজেন্সি নাই, জাবের ইন্টারন্যাশনাল, হ্যাঁ, জাবের ইন্টারন্যাশনাল RL 0723 জি, এজেন্সির মাধ্যমে গেছে। আলমুজাগের কোম্পানিতে কাজ দিব, মানে 8 ঘন্টার ডিউটি, 1500 রিয়াল বেতন, আবাসিক হোটেলের কথা বলছে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে। আমার ছেলে বিদেশ থেকে 2 জনের টাকা জমা দিছে, অফিসে নিয়ে নিয়ে আজিজুল আর ইসুফই দিছে। জি। আমরা তো মনে করেন 22 বছর হয়েছে, ওর বাবা মারা গেছে, আমি এক ফাও কোথাও গেছি না। আজকা ফুতের অসুবিধার লেগে ফুতে কান্দে, আমি কান্দি, আমি অসুস্থ হয়ে গেছি। এখন আকামা দেওয়া হচ্ছে না? কামা দিছে না, কোনো কাজ কাম নাই, ঘুরতেছে। আমার আরেক যে ছেলে নিচে, এই ছেলে হেরও টাকা দেয়, ইসুপুরেও টাকা দেয়। ইসুপুরে আমি বাইতে 1 লাখ টাকা দিয়ে দিছি, আর নির্যাতন সহ্য করতে হয় না, বাড়ি ঘর বেড়া ঘুরা বাইক গেলা বাইরে। আমরা মনে হয় বুঝতে পেরেছি। আলী হায়দার চৌধুরী, আপনার কাছে যে ব্যাপারটা বলছিলাম আগের আলোচনায়, আগের যে ভুক্তভোগী ছিলেন তিনি বললেন যে দালালের মাধ্যমে গেছে, যেটিকে বলা হলো যে সাব এজেন্টও হইতে পারে, কিন্তু এটি একেবারে এজেন্সির নাম যাবেন ইন্টারন্যাশনাল, তার লাইসেন্স নাম্বার বলা হচ্ছে। হ্যাঁ। তো এক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে ডেফিনেটলি করণীয় আছে। উনি যেহেতু একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছেন, জি। যদি সেটাই সত্য হয়ে থাকে, তাহলে তার পাসপোর্টে কিন্তু রিক্রুটিং এজেন্সির নামটা লেখা আছে। উনি যদি বিএমইটিতে যান এবং এই নামে যদি ওনার ছেলের নাম দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে যদি চার্জ করেন, অটোমেটিকলি এজেন্সির নামটা বেরোয় আসবে। এবং একটু আমাকে বলতে দেন। জি। আজকাল গভর্নমেন্ট অত্যন্ত কনসার্ন এই বিষয়ে। রিক্রুটিং এজেন্সি দ্বারা যদি কেউ প্রতারিত হয় এবং রিক্রুটিং এজেন্সি যদি এটাকে প্রপারলি অ্যাড্রেস না করে, আমি লোক পাঠাই বিদেশে, আমি লোক পাঠাই, লোক সমস্যায় পড়বে, সমস্যাটা আমি অ্যাড্রেস করছি কিনা, তার প্রবলেমটা সলভ করছি কিনা, এটা হচ্ছে আমার প্রথম দায়িত্ব। আর যদি টোটালি আমি ইগনোর করি, অন দ্যাট কেস আমাদের বিএমইটি এবং মিনিস্ট্রি দুইটাই কিন্তু অত্যন্ত কনসার্ন। আমাদের ইমিগ্রেশন অ্যাক্ট 25-এ কিন্তু এটার ওনার অ্যাপ্লিকেশন গ্রহণ করে এজেন্সিকে কল করবে, দুইটা ইয়ে দিতে পারে, হয় সমাধান করো 1 সপ্তাহের ভিতরে, আর না হলে তাকে ফেরত নিয়ে এসে তার যতটা টাকা খরচ হয়েছে সেটা তাকে ফেরত দাও, ওই তার অল ক্ষতিপূরণ সহ। এই দুইটা জিনিস এখন বিদ্যমান আছে। বিষয়টা যেহেতু উনি একটা এজেন্সির নাম বলেছেন, আমি ওই সত্য মিথ্যা বা ডিটেল জানি না, যদি এজেন্সির মাধ্যমে মানে গিয়ে থাকেন, তাহলে কিন্তু উনি আইনের আওতায় আছেন। উনি আইনের এখানে আছে, আমাদের ইমিগ্রেশন 25 যেটা এখন হয়েছে, সেখানে উনি বিচার পাবেন, বিএমইটিতেও পাবেন, মিনিস্ট্রিতে গেলেও উনি পাবেন। ডক্টর নুরুল ইসলাম, আপনার কাছে একই বিষয় একটু জানতে চাই, একটু সাথে এটাও জানতে চাই যে এরকম ক্ষেত্রে এই এজেন্সিগুলোর বিরুদ্ধে বাইরে যেমন ব্যবস্থা নিতে পারে, আন্তর্জাতিকভাবেও তো এজেন্সিগুলোর রেপুটেশন নষ্ট হয়, আন্তর্জাতিকভাবে কি এর কোনো নিয়ম বা বিধান আছে? হ্যাঁ, অনেকগুলো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আছে আমাদের, জিএফএমডি আছে, কলম্বো প্রসেস আছে, এখানেও সে অ্যাপ্লাই করতে পারে। আর যেটা আমাদের আইনে আছে সেখানেও উনি অ্যাপ্লাই করতে পারে। উনি যেহেতু এজেন্সির নাম বের করে ফেলছেন, ওনার জন্য অনেক সুবিধা। এই এবং এমবাসিতে উনি যেটা বলছিলেন 3 মাস সুবিধা, সেক্ষেত্রে রামরু অনেক সহযোগিতা করছে এই বিভিন্ন ধরনের সালিশের ব্যাপারে বা অ্যাপ্লিকেশন
ইমিগ্রেশন করার ব্যাপারে আপনি রামরুরও সহযোগিতা নিতে পারেন, কারণ আমরা আইনের যে সংশোধনটা করেছিলাম ওটা রামরুর এর মধ্যে ইনভলভ ছিল। আপনি যদি নিজে গিয়ে একটু মানে ক্লান্ত হয়ে যান যে না 3 মাস ধরে ঘুরছি কোনো প্রতিকার পাচ্ছি না, রামরু এ ব্যাপারে সহযোগিতা করছে, এটা আপনারা সহযোগিতা নিতে পারেন। যাওয়ার সাথে সাথে চিরামারা করে 3 মাস যাওয়া গেছি, তারপরে পরে কাজ কাম ভানা পরে যাওয়ার পথে আমরা টাকা দিছি যে এর কাছে, এর নাম অভি, পরে মহিত খান সজীব সবাই ঘেরাও করে অভির নাম ছেলে পেয়েছেন, মানুষ আসে নাই। এজেন্সির নাম পেয়েছেন। মহিলা মানুষ আসে কেন, নির্যাতন হবো আর এনে আসা যাবে না। আমার মেয়ে নিয়ে গেছি, 2টা মেয়ে নিয়ে গেছি, পরে কয় এখন তো নির্যাতন হইব, আপনি এনে আর টাকা আসা যাবে না। প্রাথমিকভাবে স্টেজে টাকাটা কাকে দিয়েছিলেন? আপনার অভি। পাশের বাড়ির কাউকে দিয়েছিলেন? অফিসের ভিতরেই অভি করে নাম, আপনাদের পরিচিত সে অভি আমরা কিছু পরিচিত নাই, নাম্বার পাইছি ইউটিউবে। আচ্ছা, আপনি এখন বলেন যে আপনি যে 3 মাস ধরে রিক্রুটিং এজেন্সির অফিসে যাচ্ছেন, তারা আপনাকে এখন কি বলছে? তারা বলে দিছে আরে অফিসে আসা যাওয়া যাবে না, আসলে এখন যে ছেলে মানুষ নাই তোমরা আসছো, নির্যাতন করলে কারা ফিরাইবো। আচ্ছা, আপনার তো সব এভিডেন্স ওদের আছে, আপনি অফিসে নিশ্চয়ই যাওয়ার রামরু দরকার নেই, এবং আপনাকে যেতে হবে সরকারি অফিসে। বাইরের কাছেও যাবেন আপনি না, আমার মনে হয় উনি এজেন্সি যেটা আমাদের নুর ইসলাম সাহেব বলেছেন, এখন অনেকে কিন্তু এই জাতীয় কেসগুলোকে সাহায্য করার জন্য বসে আছে, বিশেষ করে রামরু তো করছে। রামরু এটা অ্যাডভোকেসি অনেক বেশি করছে। যদি রেসপন্স কোনো এজেন্সি না করে, আপনার এই এজেন্সি না করে, রামরু আপনাকে এই ব্যাপারে সাহায্য করবে, আপনি হয়রান হওয়ার কোনো কারণ আপনি রামরুর সহযোগিতা নিয়ে আমরা নরসিংদীতে যে- নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান হবে আশা করি। আমরা একটু সবশেষ আমাদের ভুক্তভোগী যিনি রয়েছেন আলতাফ হোসেন, আপনি সম্ভবত কম্বোডিয়া ফেরত একজন ভুক্তভোগী। আপনার গল্পটা, কতদিন গেলেন, কেন ফেরত আসলেন? আমি স্যার এই বাংলাদেশে তেনে আমাদের এলাকার সাব এজেন্ট শক্তিচন্দ্র ঘোষ, ওই আপনার প্যাক ব্যাগ ইন্টারন্যাশনাল এজেন্সি, আর নাম্বার RL নাম্বার 2507, এই এজেন্সির মাধ্যমে আমারে বাংলাদেশ থেকে চুক্তি হয়েছে 5 লাখ টাকা দিয়ে ওর নিজস্ব নিজেদের হোটেলে কাজ দিবে, 50-60 হাজার টাকা বেতনে জি। চাকরি দিবে। দেওয়ার পরে বলার পরে আমার ওই দেশে নিয়ে যায়, নেওয়ার পরে চায়না হয়ে আমি কম্বোডিয়াতে যাই। কম্বোডিয়াতে যাওয়ার পরে আমারে 2 ঘন্টা আটকে রাখার পরে আমার কাছ থেকে পাসপোর্ট নিছে। পাসপোর্ট নিয়ে আমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাংলাদেশ থেকে আমারে দিছে ভিসা, ওইখানে নিয়ে পাসপোর্ট নিয়ে আটকে রেখা পরে আমারে দিছে আপনার ভিসা লাগায়া। তখন আমি তো আর ভিসা ভিসা বুঝি না। তো পরের দিনে যখন আমি ওইখানে যাওয়ার পরে ওইখানে 18 দিন যেই জায়গায় আমারে রাখছে, ওদের কাছে আমি জিজ্ঞেস করছি যে এইটা কি হইলো। পরে ওরা বলছে যে তোমার ট্যুরিস্ট ভিসায় নামাইছে 1 মাসের মেয়াদ দিয়া। পরে আমি দালালের সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে বলছে যে 1 মাস পরে তোমার কাগজ করে দেওয়া হইব। পরে 1 মাস যখন জায়গা 18 দিন এইখানে রাখার পরে কোনো কাজ দেয় নাই। পরে না দেওয়ার পরে আর সাথে যোগাযোগ করার পরে বলছে পাসপোর্ট দাও, তোমার 1 মাসের মেয়াদ বাড়াই দিচ্ছি। পরে মেয়াদ বাড়াই দেই, নিয়ে পরে আবার আরেকটা ভুয়া কাগজ দিছে যে 1 মাসের মেয়াদ বাড়াই দিছে, কিন্তু আসলে আমার পাসপোর্ট ওই ভিসা লাগাই নাই। সবশেষ আপনি চলে আসতে বাধ্য হন। পরে আমি তার কাছে বলছি যে আমার পাসপোর্ট দেন, পাসপোর্ট দিয়ে দিই যে ওই দেশের আইনে আমার প্রতিদিন $10 করে জরিমানা, 41 দিনে 50,000 টাকা জরিমানা হয়েছে। পরে আমি বাড়ির তেনে লোক পাঠাইছি, কাগজপত্র কইরা দিবে না। পরে আমি বাংলাদেশও ব্যাক করি, বাড়ির তেনে 95,000 টাকা নিয়ে পরে আমি ওইখানে আইনে আমি 50,000 টাকা ইমিগ্রেশন অফিসে জমা দিয়া আর বাকি টাকা দা টিকিট কেটে পরে বাংলাদেশে। এখন কি চাচ্ছেন? এখন আমি চাইছি যে ওনারে আবার আমি মামলাও করছি। জি, এখন মামলাটার কি হয়? মামলা করছি, মামলা করার পরে 2-3 বার এর বাড়ির তেনে ওয়ারেন্ট দেওয়াইছি, ওয়ারেন্ট দেওয়ার পরে বাড়ির থেকে ধরাই নিছি, ধরাই নেওয়ার পরে 14 দিন জেল খাটছে। খাটার পরে ওই জামিন লিয়ে বাড়ি হয়ে গেছে, বাড়ি এখন বলতেছে 20 তারিখে টাকা দিব, কিন্তু আরো আরেকজনে ওই মনের মামলা করছে, হ্যাঁ 2 লাখ টাকা পাও না, হ্যাঁ আপনি মামলা করেছেন, এখন আপনি টাকাটাও ফেরত চাচ্ছেন, আপনি চাচ্ছি, ন্যায় বিচারটা কিন্তু- চাচ্ছেন। আমরা একটু একেবারে শেষ পর্যায়ে আছি, একদম 1 মিনিট করে একটু শুনবো। প্রথমে আলী হায়দার চৌধুরী, আপনার কাছে জানতে চাই, প্রশ্ন না করি, আপনি তো শুনলেন। ইদানিং এই জাতীয় কেসগুলো আমাদের কাছে এখন প্রায় আমরা হিস্টোরিগুলো শুনতে পাচ্ছি, কম্বোডিয়া, লাওস, এইসব বিষয়ে। এগুলো গভর্নমেন্টের কোনো আমিও স্বাক্ষর হয় নাই, কারণ সেখানে আমাদের সাথে আমরা কর্মী নেওয়ার জন্য এই যে আমার এই যে ভাই উনি যে কাহিনীটা বললেন, ওনাকে পিওরলি ভিজিট বিষয় নিয়ে এই ট্যুরটা করেছে, ওনার কোনো ম্যান পাওয়ার ছিল না। সুতরাং আমি ওনাকে কেন্দ্র করে আরও যারা এই লাওস কিংবা ভিয়েতনাম কিংবা আরও দেশে পৃথিবীর যে কোনো প্রান্তে যান, আপনারা এই যাওয়ার আগে আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা, বিএমইটি কর্তৃক পারমিশন হয়েছে কিনা। জি স্যার, আমি বিএমইটি করছি 3 দিন। তা আপনি ভিজিট ভিসার উপর তো বিএমইটি করে না,
না, ওনাকে ভিজিট প্রথমে ভিসার উপরে আমার বিএমইটি তো করে না। ভিসা দিছে স্যার, আমার ওনাকে প্রমাণ আছে, প্রথমে আমি E-visa ই ভিসা হ্যাঁ? দিছি, ই ভিসা আমার দিয়েছে, ওইখানে পরে ওখানে প্রমাণ টি আছে। ভিসা করা কনভার্ট হয়েছে। করেছে, মানে এমপ্লয়মেন্ট ভিসা, এম ভিসা মানে হ্যাঁ। এমপ্লয়মেন্ট ভিসা, আর টি ভিসা আমার মানে কাছে প্রমাণ আছে। travel হ্যাঁ, visa। ঠিক আছে, এগুলো যদি আপনার কাছে প্রমাণ Tourist থাকে, ভিসাতে আপনার convert সবকিছু করে মিলে দিয়েছে। আপনি বিএমইটিতে কেস করলে আমার মনে হয় বিএমইটি, যেহেতু আপনি একটা রিক্রুটিং আমি এজেন্সির স্যার 3 মাধ্যমে দিন গিয়েছেন, বিএমইটি কইরেও গেছি, হ্যাঁ বিএমইটি কার্ডও আছে আমার কাছে। আপনি পাবেন। আপনি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেহেতু গিয়েছেন, কারণ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়া ছাড়া বিএমইটি আপনি করতে পারেন না, যেহেতু করেছেন এটার আপনি ফল পাবেন। ওই একই পদ্ধতিতে আপনারা কাগজপত্র নিয়ে ওখানে মানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং রামরু এই ব্যাপারে আপনাদের সহযোগিতা করতে পারে। আমরা ডিসকারেজ করতে চাই আমাদের রিক্রুটিং এজেন্সির ভাইয়েরা যারা এখন লাওস কিংবা ভিয়েতনাম আপনারা যারা পাঠাতে চান এইভাবে, কিংবা এই যারা আমাদের কর্মী ভাইরা এইসব অঞ্চলে যেতে চান, আপনাদের জ্ঞাতার্থে শুধু আমি একটা অনুরোধ করছি, যেসব দেশের সাথে আমাদের সরকারের এমইও স্বাক্ষর হয় নাই, সমস্ত চুক্তি স্বাক্ষর হয় না, কিংবা কোনো কিছুই হয় নাই, সেসব দেশে আপনারা খুব সতর্কতার সহিত আপনারা যাওয়ার ইচ্ছা প্রকাশ করবেন, এবং কারোর সাথে অবৈধ কোনো ব্যক্তির সাথে টাকা লেনদেন করবেন না। অন্তত একটা অ্যাড্রেস যাতে থাকে, যে একটা রিক্রুটিং এজেন্সিকে আপনি দিয়েছেন, অ্যাটলিস্ট আপনি ইউ ক্যান রিচ, সহজে রিচ করতে পারছেন। আপনারা এরকম অবৈধ বাড়ির কাছে কোনো দালাল, মানুষ প্রতারিত আপনজনের কাছে বেশি, কারণ সে তাকে বিশ্বাস করে বেশি। শালা, দুলাভাই, চাচা, গ্রামের লোক, গ্রামের প্রভাবশালী লোক, তাদের কাছে প্রতারিত হয় স্যার, বেশি। আমি যার জি। কাছে টাকা দিছি, হ্যাঁ, সুতরাং ট্রাভেলসের- এগুলো থেকে সতর্ক ট্রাভেলসের থাকবেন। লোক, আপনার আকাশছোয়া হলিডে নামে ট্রাভেলস আছে, আপনার আচ্ছা, এই বললাম তো যে আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন। ট্রাভেলস আর রিক্রুটেন্সি মধ্যে কনফিউজড হবেন না। ট্রাভেল এজেন্সি আর রিক্রুটেন্সি এক জিনিস নয়। Travel হলো ট্রাভেল ticket এজেন্সির কাটে। মালিক হচ্ছে শুধু টিকিট করতে পারে, আর রিক্রুটেন্সির হচ্ছে সে রিক্রুট করবে, গভর্নমেন্টের সমস্ত নিয়ম কানুন মেনে এবং বিএমইটি ক্লিয়ারেন্স করে আপনাকে বিদেশে পাঠাবে। এইবার এই আপনার এই কেসে যদি আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স থাকে, এটা দিয়ে আপনি বিএমইটিতে রামরুর সহযোগিতা নিয়ে আপনি একটা কেস করেন। জি, জি, আমি ওনার যে কেসটা শুনলাম, আসলে এখানে অ্যাওয়ারনেসের একটা ব্যাপার আছে, যে এসব দেশে যাওয়ার ব্যাপারে সবচেয়ে বড় হলো যে গভর্নমেন্ট থেকে আরও বেশি এটা প্রচার করা দরকার, একটা পলিসি লেভেলে এই উদ্যোগটা নেওয়া দরকার, যে এইসব দেশে যাওয়ার জন্য কী কী পলিসি আছে সেটা প্রচার করলো। পাশাপাশি সাব এজেন্টদের কতটুকু আমরা ক্ষমতা দিয়েছি, কীভাবে তারা রেজিস্টার্ড হচ্ছে, কিভাবে জনগণ জানবে যে সে সাব এজেন্ট বা দালাল, তাহলে সে বুঝতে পারবে, সে প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জিনিসটা গভর্নমেন্ট লেভেলে করে, মিনিস্ট্রি থেকে বা বিএমইটি থেকে করা দরকার। তাহলে মানুষ আরও ইজিভাবে যেতে পারবে এবং সঠিকভাবে তারা অভিবাসনটা করতে পারবে বলে মনে হয়। আমরা গভর্নমেন্টের এটা একটা বড় দায়িত্ব কিন্তু। সেই প্রত্যাশাই করব। আপনারা এই অনুষ্ঠানটি যেমন সরাসরি ফোন করে যুক্ত থাকার সুযোগ থাকে, ঠিক তেমনি আপনারা পরবর্তীতেও রামরুর সাথে যোগাযোগ করতে পারেন, এবং রামরুর সাথে অভিবাসন সংক্রান্ত যে কোনো প্রশ্নে আপনারা যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারেন। আমরা রামরুর ঠিকানায় যোগাযোগ করতে পারেন, 179 সত্তার ভবন, শহীদ নজরুল ইসলাম এভিনিউ, বিজয়নগর, ঢাকা। এছাড়া 01911744624 এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া ফেসবুক পেজ facebook.com/ramru এই ঠিকানায় আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি।